হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা যখনই তার স্বামী স্বস্তিকের কাছ থেকে উঠে দাঁড়ায়, তখনই স্বস্তিকের বাড়ির বোনেরা সবাই মিলে গীতার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করতে শুরু করে। অগ্নিজিৎ মুখার্জি ঘরে গিয়ে বলে, কি ব্যাপার, এত হাসাহাসি কেন হচ্ছে? আর গীতা, কখন থেকে আমি চা 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 চাইছি, তুমি কেন চা করে খাওয়াওনি এখন পর্যন্ত? তখনই গীতার মুখের দিকে তাকিয়ে দেখতে পারে সিঁদুরে একদম মুখ কপাল সবটা লেটকে গেছে। আর অগ্নিজিৎ মুখার্জির বুঝতে বাকি থাকে না। সে বলে, এখন আমি স্নান করব, তাহলে আমি যাই, চাকি পাওয়া যাবে? হ্যাঁ, আমি তাহলে দিচ্ছি, ঠিক আছে। এই বলে অগ্নিজিৎ লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তার মা বলে, কি হয়েছে, এরকম করে চলে গেল, আর তোরাই কেন হাসাহাসি করছিস বলতে পারিস? গীতার দিকে তাকিয়ে বলে, কিরে, স্বামীর ভালোবাসায় নিজের গা ভাসিয়ে দিলি, নিজেকে কলঙ্কিত করে ফেললি? খুব ভালো, তোকে দেখতে খুব সুন্দর লাগছে। তোর বর যদি দেখে না এরকম করে, তোর প্রেমে তো পড়েই রয়েছে, আরো বেশি করে পড়বে। আর তোকে যে কোনো ছেলে দেখলেই ভালোবাসবে। তোর চেহারাটা সত্যিই খুব মিষ্টি। আমি ইচ্ছে করে যে নাত বৌমাকে পছন্দ করেছিলাম, সে যে এইবারের লক্ষ্মী, সেটা বারবার প্রমাণিত হয়ে গেছে। স্বস্তিকের ঘুম ভেঙে যায়। গীতাকে পাশে দেখতে না পেরে উঠে বসে। সবাইকে দেখে বলে, কি ব্যাপার, আমার বেডরুমে সবাই এতগুলো মানুষ কেন? কেন, আমরা বুঝে আসতে পারি না? তোর তো টি শার্টটা একদম গীতা বৌদির সিঁদুরে লেটকে গেছে। আর গীতা বৌদির সিঁদুর যেভাবে চারদিকে ছড়িয়ে রয়েছে, এখন তো তোর অবস্থাটা দেখ। আয়না নিয়ে গিয়ে সবটা দেখায়। ঠাম্মি বলে, কিরে, তোদের আজকে এই প্রেম লীলা তোর বাবাও দেখে গেছে? কি? হ্যাঁ, ঠিকই বলেছি। গীতা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। স্বস্তিক বলে, ঠাম্মি, এসব কি হচ্ছে? কি আবার হবে? ভালোবাসা হচ্ছে, তোমরা দুটি মিলে ভালোবাসা করো, আমি তো সেটাই চেয়েছিলাম। আর আজকে আমার ইচ্ছে পরিপূর্ণতা ঘটলো। কিরে, তুই তো বীরপুরুষ হয়ে গেছিস, আর তার সাথে তোর যা মানসিকতা, তাতে করে তুই এখন একদম হাবাগোবা থেকে ভালো হয়ে যাবি। গীতা তাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, এটাই সব থেকে বড় পাওনা। গীতা দৌড়ে ছুটে যখন ব্যালকনিতে আসে, এদিকে সার্থিক রেডি হচ্ছে। সে কোনোভাবে নিজের ঘরে তৈরি হয়ে কোথাও একটা মিটিংয়ে বেরোবে। গীতা নিজেই আয়নায় নিজেকে দেখে লজ্জা পাচ্ছে, আর নিজের আনমনে গান গাইছে। গীতার দেখে গিনিও গান গাইতে শুরু করে। সার্থিকের সঙ্গে তার মুহূর্তগুলো ভাবে, যখন তাদের বিয়ের পরে ফুলসজ্জা খাট সাজানো হয়েছিল। সার্থিক ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিল গিনিকে ধাক্কা মেরে। এরপরে সার্থিক কোনো দিনও গিনির কাছাকাছি আসেনি। গিনিকে অসম্মান অপমান প্রতি পদে পদে করেছে, এইসব কিছু তার মনে পড়ে যায়। সার্থিক ঘর থেকে বেরিয়ে যায়। গিনির কোনো দিকেই তার কোনো নজর নেই। গিনি দেখতে পারে রুমালটা ছেড়ে গেছে, পিছন পিছন রুমাল নিয়ে ছুটতে শুরু করে। সার্থিকের সঙ্গে দেখা হয়ে যায় গীতার। তখনই তার এই অবস্থা দেখে সার্থিক ভাবে, প্রথম আই লাভ ইউ গীতাকে বলেছিল সে, কিন্তু গীতা স্বস্তিককে বিয়ের পরে বলেছে সেই তার জীবনের সব থেকে বড় পাওনা, আর কোনোভাবেই কোনো কিছু তার জীবনে নেই। এমনকি সব সময় স্বস্তিকের সঙ্গে সে ভালো থাকবে। সার্থিককে ভুলে যেতে বলেছিল, আর আজকে প্রমাণ করে দিল যে স্বস্তিক গীতার ভালোবাসা কতটা মহান। দূর থেকে এই সব কিছু দেখে গিনির ভালো লাগছিল না। সে আদো আদো পায়ে এগিয়ে আসে, তার বরকে রুমাল তুলে দেয় হাতে। সার্থিক সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। গীতা, তুই সত্যিই খুব ভাগ্যবান যে তোর বর তোকে এতটা ভালোবাসে। এরকম ভাগ্যবান কজনে হয় বলতে পারিস? তোদের বিবাহিত জীবনের এই নতুন সূচনায় সত্যিই আমি খুব খুশি। আর দেখ, তোকে আমি জড়িয়ে ধরে আশীর্বাদ করলাম। তুই খুব ভালো থাক। তোর মনের মানুষ স্বস্তিককে সবসময় আগলে রাখ, ভালো রাখ। এর থেকে বড় পাওনার আর কিচ্ছু হতে পারে না। তুই সৌভাগ্যবান বটে। তখনই বারবার করে অগ্নিজিৎ মুখার্জি চিৎকার করছে, বাড়িতে কি গরম গরম চা পাওয়া যাবে কিনা বৌমার হাতে? হ্যাঁ, আমি আসছি, আপনি চিন্তা করবেন না বাবা। এই বলে গীতা স্নানে চলে যায়। গিনির মনে হাজারটা জমানো কষ্ট থাকলেও সে কোনোভাবেই সেটাকে আর বের করতে পারে না। গীতা কোটের পোশাক পরে তৈরি হয়ে নিয়েছে, তার কিছু কাজ আছে, সেগুলো সারবে বলে। তখনই হঠাৎ গীতার ফোনে ফোন করে দিয়া। বলে, দেখো, আমি এখানে এসেছি, বুঝতে পেরেছো? এখানে পরিবেশ পরিস্থিতি মোটেও ভালো লাগছে না। এখানে ক্লিনারের লোকজন যেন কেমন, এমনকি পঙ্কজ খাসনবিজের মেয়ে প্রমিতাকে সবাই চোখে চোখে রাখছে। টিচার সেজে যে এসেছে তার শার্টের বোতাম ছেঁড়া, পায়ে চপ্পল। অন্যজন সিকিউরিটি গার্ড, তারও পোশাকের ঠিক নেই। নানাভাবে যে প্রমিতার উপর নজর রাখা হচ্ছে, যে কোনো মুহূর্তে তার ক্ষতি হয়ে যেতে পারে, এই ভয় দেখিয়ে পঙ্কজ খাসনবিজকে দিয়ে ওরা নানাভাবে অনৈতিক কাজ কারবার করে নিচ্ছে, আমি বুঝতে পেরেছি। তবে দিয়া, তুমি চিন্তা করো না। এই গীতা এলএলবি এমন একজন মানুষ, তোমার কথা শুনে তখনই বুঝে গিয়েছিল এবং পরিকল্পনা আমি করে ফেলেছি কি থেকে কি করতে হবে।
আর তুমি কেন চিন্তা করছো ওই ছোট্ট বাচ্চা মেয়ে প্রমিতাকে নিয়ে, যারা নোংরা জঘন্য খেলা খেলছে আর যারা পঙ্কজ খাসনবিশকে এরকম করে ব্যবহার করছে ট্রাম্প কার্ড হিসাবে, তাদেরকে এবার শিক্ষা দেওয়ার পালা এসে গেছে। তারা শয়তানের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সেই শয়তানিগুলো আমাদের ঘুচাতে হবে। তার জন্য কি করতে হবে আমার পরিকল্পনা তৈরি আছে, তুমি চিন্তা করো না। সব দিক থেকে আমি ভাবনা চিন্তা করেই কথাগুলো বলছি, আর তুমি নজর রাখো কি হয়। পঙ্কজ খাসনবিশ স্কুলে চলে যায়। সেখানে গিয়ে তার মেয়ে প্রমিতাকে কাছে টেনে নেয়, জড়িয়ে ধরে, কপালে গালে চুমু খায় আর বলে, মা তুমি ভালো আছো তো? হ্যাঁ। বাবা তুমি কাঁদছো কেন? না আমি কাঁদছি না তো, তোমাকে কয়েকদিন পরে দেখে আমার চোখে জল চলে এসেছে মাত্র। আমি তো তোমাকে খুব ভালোবাসি, ছেড়ে থাকতে পারি না তাই। এই বলে মেয়েকে কোলে তুলে নেয়। তখনই তার ফোন বেজে ওঠে। ভজন বলে, কি ব্যাপার? নিজের মেয়েকে কাছে পেয়েছেন বলে কোনো রকম চালাকি করতে পারবেন না। আপনি পুলিশ বলে ভাববেন না যে সব দিক থেকে আমি আপনাকে বেঁধে ফেলেছি। আশেপাশে তাকিয়ে দেখুন কত লোকজন আছে, কোনোভাবে আপনার মেয়েকে যে কোনো মুহূর্তেই ক্ষতি করে দিতে পারি আমি। তাই বলছি, যা বলবো সেটা করবেন। ওই অতসী এবং আরেকজন যে আছে, দুজনকেই খুঁজে আপনাকে বের করতে হবে। রত্নাকেও অ্যারেস্ট করতে হবে। যেভাবে অগ্নিজিৎকে ফাঁসানোর পরিকল্পনা করেছি সেটা করতে হবে। আপনাকে দিয়ে আমি নানাভাবে চার্জশিট তৈরি করাবো, এমনকি রত্নাকে দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে দোষী সাব্যস্ত করব। সেগুলো কিন্তু আপনাকেই করতে হবে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি। অগ্নিজিৎ মুখার্জির শেষ দেখতে চাই আমি, আর কিরণকান্তি ব্যানার্জি ওনার সমস্ত ভবিষ্যৎ ধূলিসাৎ করে দিতে চাই। আমি ওনার ওকালতির জায়গাটা দখল করতে চাই, আর সেই সব কিছু নিজের চোখে না দেখা পর্যন্ত কোনোভাবে আমার শান্তি হবে না। তাই বলছি, মেয়েকে আদর করছেন, ভালোবাসছেন, ভালো কথা, কিন্তু কোনো চালাকি যদি পুলিশি তদন্ত পুলিশ হিসাবে করতে চান তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আমার মেয়ে যদি তোমাদের জিম্মায় না থাকতো না, তাহলে আমি তোমাকে আর ওই কিরণকান্তি ব্যানার্জিকে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে নিজে শ্যুট করতাম। এতে আমার চাকরি থাক বা না থাক, আমার মেয়ের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাদের ছেড়ে দেবো না। আরে থামুন, আপনি কিছু করতে পারবেন না, আপনি খাঁচায় ছটফট করবেন, কিন্তু কোনো কাজ আপনার দ্বারা হবে না। আপনি শুধু দেখুন না আমি কি করে যাই। তাই বলছি, যেমন যেমন বললাম তেমনটাই আপনাকে কিন্তু করতে হবে। এরই মধ্যে গীতা সবটা জেনে দিয়াকে নিয়ে চলে যায় সেই পঙ্কজ খাসনবিজের থানায়। সেখানে গিয়ে বলে, এত বড় ব্যাঙ কোনোভাবেই কি ধরতে পারে গোফরা সাহেব? পারবে না। আর আমি হচ্ছি লড়াই করা একজন মেয়ে, কোনোভাবেই আমি কিরণকান্তি ব্যানার্জি এবং ভজনকে ছাড়বো না। ওরা যে অন্যায় করেছে তার সীমা অতিক্রম করেছে, এবার ওদের পানিশমেন্ট দরকার। 2 দিনের মধ্যে প্রমিতা খাসনবিশকে উদ্ধার করে এই কেসটার রফা দফা করেই ছাড়বো আমি। ওরা কি ভেবেছে যে এই গীতা শূন্যে নিয়ে গিয়ে ছুঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেবো ওদেরকে? কোনোভাবেই ওরা বাঁচতে পারবে না। এটা কি ভুলে গেছে নাকি? যা কিছু আজকে ঘটছে তার জন্য যে ভজন মিত্তির এবং কিরণকান্তি দায়ী সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর বড়বাবু দেখুন, এই সমস্ত মামলাগুলো আমি রফা দফা করে দেব, আপনাকে আমি যা বলি সেগুলোই করুন। কিরণকান্তি ভজনকে বলে, কি ব্যাপার? পঙ্কজ খাসনবিশ কি বলল? যেভাবে ওকে চলতে বলবো সেভাবেই চলবে। ওর প্রাণভোমরা, ওর মেয়ে প্রমিতা, ও তো আমাদের হাতে রয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না গীতা চুপচাপ রয়েছে, ও কোনো কিছু করছে না। এটা কিন্তু সাইক্লোন আসার আগের পূর্বাভাস। এমন কিছু যেন না হয় সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যায়, তখন আমাদের কিন্তু অনেক বড় বিপদে পড়তে হবে, আর আমরা সামলাতেও পারবো না সবকিছু ভেসে গেলে। ভজন, আমি গীতা এলএলবি যদি হয়ে থাকে, আমিও ভজন মিত্তির, কোনোভাবে ওকে ছাড় দেব না। আপনি দেখুন না ওই পঙ্কজ খাসনবিশকে দিয়ে আমি কি কি করাই। কিরণকান্তি ফোন করে পঙ্কজকে জানায় যে ওই মেয়েটার খোঁজ পাওয়া গেছে কি? হ্যাঁ পাওয়া গেছে। তাহলে আমি ওর সঙ্গে একবার কথা বলতে চাই। কিন্তু কোনোভাবেই তাকে কি করে কথা বলাবে পঙ্কজ খাসনবিশ বুঝতে পারছে না। তাই অতসীর সঙ্গে যেভাবেই হোক না কেন আমাকে কথা বলিয়ে দিন, তা না হলে আমি বিশ্বাস করব না। তখনই গীতা বলে যে হ্যাঁ আপনি কথা বলিয়ে দেবেন, একটু পরে বলুন। আর অতসীকে ছদ্মবেশ ধরে থানায় নিয়ে চলে আসে গীতা। কথা বলিয়ে দেয় কিরণকান্তি ব্যানার্জির সঙ্গে। সেটা দেখে চমকে যায় পঙ্কজ, যে আসলে গীতা এলএলবির মাথায় এতটা বুদ্ধি। সে কি করেই বা জেনে গেছে তার মেয়ে নানাভাবে বিপদে রয়েছে, আর যার কারণে পঙ্কজ খাসনবিশ এরকম মাথা এলোমেলো হয়ে গেছে। কিন্তু উনি পাকে জন্মালেও পঙ্কজ, তার সঙ্গে খারাপ বা শত্রুতার কোনো মোড় নেই, যার কারণেই পঙ্কজ এত খারাপ মানুষগুলোর সাথে মিশেও এমন কোনো জঘন্য অন্যায় অপরাধ করতে পারেনি যেগুলো তার বিবেকে দংশন করে। এই হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে। গীতা পঙ্কজের মেয়েকে 2 দিনের মধ্যেই উদ্ধারের চ্যালেঞ্জ নিল। আজকে যেভাবে পঙ্কজের সঙ্গে মিটিং করেছে গীতা, কেউ জানবে না। পঙ্কজ খাসনবিশ যেভাবে বিপদে পড়েছে, সেখান থেকে গীতার বুদ্ধি শুনলে সে উদ্ধার হয়ে যাবে।
গীতা সমস্ত ভেবে চিন্তে পরিকল্পনা করেছে, আর বিনিময়ে ভজন, এমনকি কিরণকান্তির সারাটা জীবন যেন জেলের ঘানি টানতে হয়। তাদেরকে কোর্ট থেকে যেমন আউট করবে, তেমন এই সমাজ থেকেও। এরকম মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে একটা ছোট্ট মেয়েকে জিম্মা করে তার বাবার প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে একটা কেস জেতার চেষ্টা করে, সে আর যাই হোক কখনো উকিল হতে পারে না। গীতা এলএলবির কাছে ভজনকে হারতে হবে, আর তার থেকেও বড় কথা, ভজনের এমন পরিণতি হতে চলেছে সে ভাবতেও পারছে না। কিরণকান্তি, ভজন, অগ্নিজিৎ মুখার্জির পেছনে লেগেছে। তাদের ক্ষতি করতে পারলেই গীতার ক্ষতি করা সহজ হয়ে যাবে ভাবছি, কিন্তু তারই আগে গীতার সমস্ত খেলার মোড় পাল্টে দেবে। ভজন আর কিরণকান্তি জানতেও পারবে না। চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।